আর আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় পথের পাঁচালীর নেপথ্যে। এখন পথের পাঁচালী ছবিটি মুক্তি পায় 1955 সালে। পরিচালক সত্যজিৎ রায়, একথা আমরা সবাই জানি। এবং এই ছবি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা বা মাইলস্টোন ছবি বলা যেতে পারে। পথের পাঁচালী ছবির মাধ্যমেই আসলে ভারতীয় চলচ্চিত্রে বাস্তবতার সূচনা হয়। সে বিষয়ে একটি আলাদা এপিসোড আমাকে করতেই হবে, পরে করব। কিন্তু এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে পথের পাঁচালী ছবি তৈরির নেপথ্যের কাহিনী। এখন পথের পাঁচালী যখন তৈরি হচ্ছে, সত্যজিৎ রায় তৈরি করছেন 1953-54 সাল নাগাদ। তার আগে প্রথম দিকে সত্যজিৎ রায়ের মনে হয়েছিল যে তিনি ঘরে বাইরে ছবিটি করবেন। পরে অবশ্য তিনি সেটি করেও ছিলেন। কিন্তু পরে যখন ডিজে কিমারের অ্যাড এজেন্সিতে উনি চাকরি করছেন, তখন ওখানে পথের পাঁচালীর শিশু সংস্করণের একটি তৈরি হয় এবং সেটি আমাটির ভেপু বলে হয়। এবং সেই আমাটির ভেপুর প্রচ্ছদ রেখেছিলেন সত্যজিৎ রায়। সেই জন্যই সত্যজিৎ রায়কে পুরো পথের পাঁচালী উপন্যাসটি পড়তে হয়েছিল। এবং তারপরে উনি মনস্থির করেন যে পথের পাঁচালী দিয়ে উনি চলচ্চিত্র জীবন শুরু করবেন, এবং সেটা করেন। এইবারে পথের পাঁচালী যখন শুরু হলো, তখন তার ইউনিটের যারা লোকজন, সত্যজিৎ রায়, সুব্রত মিত্র, বংশীচন্দ্র গুপ্ত, দুলাল দত্ত, এরা কেউই ফিল্মের বা কারোরই ফিল্মের সেই অর্থে কোনো প্রশিক্ষণ ছিল না। তখন একটি অভূতপূর্ব ঘটনা ঘটে। অভূতপূর্ব কেন বলবো, একটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে জন রেনোয়া গঙ্গা নদীর উপর ছবি তৈরি করতে আসেন। ছবির নাম ছিল দ্য রিভার। এখন সত্যজিৎ রায় এবং তার ইউনিটের এই কয়েকজন, সুব্রত মিত্র, বংশী চন্দ্রগুপ্ত, দুলাল দত্ত, এরা সব রেনোয়াকে বলেন যে আপনি কিভাবে শুটিং করছেন সেটা আমরা দেখতে চাই। হ্যাঁ, দেখুন। এই যে যারা দেখে শুটিং চলাকালীন, তাদের বলা হয় অবজার্ভার। তারা অবজার্ভ করতে করতে ছবি তৈরির প্রকৌশল অনেকটাই শিখে ফেলেন। অনেকটাই কেন, পুরোটাই শিখে ফেলেন। এবং তারপরে তারা প্রথম ছবি তৈরিতে মন দেন। এবং সেই ছবি যখন তৈরি হচ্ছে, তখন সেটি প্রথম যে অংশটা, সেই প্রথম অংশটি তৈরি হয় সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়ের গয়না বিক্রি করে বা বাঁধা দিয়েই তৈরি হয়। তারপরে আর শুটিং করার মতো কোনো টাকা পয়সা ছিল না। তখন কেউ একজন সত্যজিৎ রায়কে বলেন যে তুমি এক কাজ করো, তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের সাথে দেখা করো, দেখো উনি তোমার কোনো ছবির ক্ষেত্রে সুরাহা করতে পারেন কিনা, ছবি টাকা পয়সার ক্ষেত্রে। তখন তিনি বিধান রায়ের কাছে যান রাইটার্স বিল্ডিং। তো বিধান রায়ের একজন অবাঙালি যে সেক্রেটারি ছিলেন, তিনি প্রথমবার গেলেন, ঢুকতে দেননি। দ্বিতীয়বার গেলেন, ঢুকতে দেননি। তৃতীয়বার যখন সত্যজিৎ রায় যাচ্ছেন, তখন মনে মনে এটা ঠিক করেই যাচ্ছেন, যদি এবারে দেখা হয় তাহলে ছবিটা হয়তো হবে, তাহলে হয়তো আমি ফিল্মের জগতে থাকবো, আর না হলে আমি আবার এজেন্সিতে ফিরে যাবো, ডিজে কিমারের এজেন্সি কোম্পানিতে ফিরে যাবো। যাই হোক, সেবারে সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা হয় বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় অত্যন্ত বড় মাপের ডাক্তার এবং বাংলার রূপকার, মুখ্যমন্ত্রী, খুবই সহৃদয় মানুষ। তিনি সত্যজিৎ রায়কে জিজ্ঞেস করেন, বলো সত্যজিৎ, তুমি কি জন্য আমার কাছে এসেছো? বলো, দেখুন আমি একটা পথের পাঁচালী বলে একটা ছবি করছি, তো সেই ছবিটা মাঝপথে বন্ধ হয়ে আছে টাকা পয়সার জন্য, সেই জন্যই আপনার কাছে এসেছি। তখন বিধান রায় ওনাকে বলেন, অর্থাৎ সত্যজিৎ রায়কে বলেন যে তুমি উপেন্দ্র কিশোরের নাতি
সুকুমার রায়ের ছেলে, তুমি সাহিত্য টাহিত্য না করে সিনেমা করছো? হ্যাঁ করছি। ঠিক আছে, তোমার সিনেমার নাম কি? বলছে পথের পাঁচালী। তখন বিধান রায় বলেন যে দেখো, আমার তো সিনেমার কোনো আলাদা বিভাগ নেই। তুমি যখন বলছো তোমার ছবির নাম পথের পাঁচালী, তখন উনি পিডব্লিউডি রোডস এর সেক্রেটারিকে ডাকেন এবং বলেন যে একে কিছু টাকা দিয়ে দাও সত্যজিৎকে, যাতে ছবিটা শেষ করতে পারে, এবং তারা দিয়েও দেয়। বিধান রায়ের মনে হয়েছিল পথের পাঁচালী ছবির যেহেতু নাম, তাই পথ টথ নিয়ে কোনো গল্প টল্প হবে, অতএব পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা পিডব্লিউডি রোডস থেকেই বাকি ছবির কাজ সম্পন্ন হয়। এবং এই ছবি যখন রিলিজ হয়েছে, তখন যে সবাই প্রথমে হুমড়ি খেয়ে দেখতে গেছিল তা নয়, আস্তে আস্তে লোকজন দেখতে শুরু করেছে। সত্যজিৎ রায়ের বন্ধু চিদানন্দ দাশগুপ্ত দেশ পত্রিকাতে পথের পাঁচালী প্রসঙ্গে বলে একটা সমালোচনা লেখেন, সেটা পড়ে অনেক লোক গেছে। অনেক লোক গেছে, ভানু বন্দ্যোপাধ্যায় তাদেরকে বলেছেন যে আপনারা এই ছবি দেখুন। সত্যজিৎ রায় আদ্যন্ত গ্রামের মানুষ হয়েও, শহরের মানুষ হয়েও কি করে জানলো যে ব্যাং ময়রা গেলে উল্টে যায়। এবং তিনি প্রায় ধরে ধরে হলেতে লোক ঢুকিয়ে দেয়, হল ভর্তি হয়ে যায়। আর একটি কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে যে তরুণ মজুমদার সত্যজিৎ রায় পথের পাঁচালী ছবি দেখার পরে তার বন্ধুদের কাছে এসে বলে যে দেখ, পথের পাঁচালী বলে একটা মারাত্মক ছবি করেছেন সত্যজিৎ বাবু, কিন্তু সেই ছবি লোকে দেখছে না, তা আমাদের কিছু একটা করতে হবে। বলো বলো বন্ধু, কি করতে হবে? তখন বলো, আমরা পথের পাঁচালীর জন্য একটা মিছিল করতে পারি। তো রাসবিহারী থেকে গড়িয়াহাট পর্যন্ত সেই মিছিল হয়েছিল, এবং চলচ্চিত্র ইতিহাসে এর আগেও কোনো সিনেমার জন্য কোনো মিছিল বের হয়নি, পরেও কোনো বের হয়নি আজ পর্যন্ত না। তরুণ মজুমদার এবং তার কয়েকজন বন্ধু এরকম একটা মিছিল করেছিলেন। সেই মিছিলের ব্যানারে লিখেছিল যে পথের পাঁচালী আপনারা দেখুন, পথের পাঁচালী দেখা আপনাদের কর্তব্য। এরপরে এই ছবিটি তো বিধান রায় দেখেন, এবং দেখে গ্রাম বাংলার যে দুর্দশার চিত্র সত্যজিৎ বাবু ফুটিয়ে তুলেছেন, সেটা দেখে উনি অত্যন্ত আশাহত হয়েছিলেন। এবং সেই সময় জওহরলাল নেহেরু এবং বিধান রায় দুজনে দিল্লিতে বসে পথের পাঁচালী দেখার একটা ব্যবস্থা হয়, এবং সত্যজিৎ বাবু সেখানে উপস্থিত হন। পথের পাঁচালী প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দেখেন, বিধান চন্দ্র রায়ও দেখেন। দেখার পরে তারা বলেন যে সরকারের টাকা নিয়ে আপনি এরকম গ্রাম বাংলার দুর্দশার চিত্র কেন তুলে ধরেছেন? তখন সত্যজিৎ রায় তার উত্তরে একটা সপাটে জবাব দেন। তিনি বলেন যে স্বাধীনতার এত বছর পরেও দারিদ্রতা বজায় রাখা যদি আপনাদের দায়িত্ব হয়ে থাকে, তাহলে আমার কর্তব্য হচ্ছে সেই দারিদ্রতাকে তুলে ধরা। আমি এর বেশি কিছু তো করিনি, কমও কিছু করিনি। এবং ওনারা বুঝতে পারেন যুক্তিটা অত্যন্ত সঠিক, এবং এর কোনো পাল্টা যুক্তি তারা দিতে পারেননি। বিধান রায় খুব বড় ডাক্তার ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু সাহিত্য সংস্কৃতি খুব একটা ভালো বুঝতেন না। সেজন্য বলেন যে এটা কে লিখেছে, এই উপন্যাসের রচয়িতা কে? বিভূতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বলে বিভূতিকে বলো একটু এগুলোকে একটু চেঞ্জ করে দিতে, তারপরে তুমি আবার নতুন করে ছবি বানাও। এইটা গেল পথের পাঁচালীর নেপথ্যের তৈরি হওয়ার একটা গল্প। এছাড়া আমি আরেকটা কাহিনীও বলতে পারি, সেটা হচ্ছে যে ইন্দির ঠাকুরন পথের পাঁচালী উপন্যাসে খুব কম জায়গা জুড়েছিল, কিন্তু পথের পাঁচালী ছবিতে ইন্দির ঠাকুরন অনেকটা জায়গা জুড়েছেন। এই ইন্দির ঠাকুরন কে যখন খোঁজা হচ্ছে, কিছুতেই পাওয়া যাচ্ছে না মনে মতো ইন্দির ঠাকুরন, কারণ ক্যারেক্টারের সঙ্গে মিলিয়ে এমন ভাবে ক্যারেক্টার চুজ করতেন সত্যজিৎ রায় যেন তাকে ছাড়া অন্য কাউকে ভাবাই যেত না।
হঠাৎ করে কেউ একজন খবর দিল যে রানাঘাটের কাছে একজন ভদ্রমহিলা এরকম আছেন, তো তাকে নেওয়া যেতে পারে। তখন সত্যজিৎ রায় তার আরো কয়েকজন ইউনিটের সদস্যদের নিয়ে রানাঘাট গেলেন এবং যে ইন্দির ঠাকুরের সঙ্গে দেখা হলো। ইন্দির ঠাকুরের তখন 80 বছর বয়স। তো আগে তিনি যাত্রা করতেন। তাকে বলা হলো যে সত্যজিৎ রায়ের একটা চিন্তা ছিল যে স্ক্রিপ্টের কিছুটা তো মনে রাখতে হবে, ওনার মেমোরিটা এই 80 বছর বয়সে কেমন আছে সেটা জানতে উনি একটা প্রশ্ন করেন ইন্দির ঠাকুরনকে, বলেন দেখুন ঠাকুমা, আমি আপনার গলায় একটা প্রচলিত গান রাখতে চাই, হরি দিন তো গেল সন্ধ্যা হলো, পার করো আমার। তো এই গানটি আপনি জানেন? সত্যজিৎ রায় এক জায়গায় বলছেন, আমি জানতাম 4 লাইন, উনি গেয়ে শোনালেন 10 লাইন। তারপরে তখনই আমি বুঝতে পারলাম যে না, স্মৃতিশক্তি এখনো আছে। এরপর অপু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে তিনি সাধারণত শিশু শিল্পীদের নিতেন। এবারেও সেই চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই মনোমত অপু পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে একদিন বিজয়া রায় ছাদে উঠে একটি বাচ্চা ছেলেকে দেখেন এবং তাকে নিয়ে আসেন এবং সত্যজিৎ রায় খুব পছন্দ হয়। তিনি হচ্ছেন সুবীর বন্দ্যোপাধ্যায়, তিনি অপু চরিত্রে অভিনয় করেছিলেন। এই যে পথের পাঁচালীর নেপথ্যের কাহিনী, সেগুলো হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। আবার আমি আলোচনা করলাম। এখন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডা সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।